আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের সপ্তম অধ্যায় আছে তারুণ্যের বিকাশ ও বিপর্যয় রোধ। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারুণ্যের জীবন বিকাশের একটি গুরুত্বপূর্ণ স্তর বা পর্যায়। আমরা জন্ম মুহূর্ত কাল থেকে পরিণতি লাভ এবং বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা জীবনেরটাকে বিভিন্ন পর্যায় বা স্তরে ভাগ করতে পারি, যেমন নবজাতকাল, অতি শৈশবকাল, শৈশবকাল, কিশোরকাল। এদের মতন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল বা প্রাপ্তবয়স্ক বা তরুণ বয়সটা। এবার এই সময়টার বয়সসীমা সাধারণত 13 থেকে 18 বছর। এই পর্যায়কে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রারম্ভিক কাল বা বয়সন্ধিকাল, এটার সময় হচ্ছে 13 থেকে 15 বছর। আর একটা হচ্ছে বিলম্বিত কাল, এটার বয়সসীমা 15 থেকে 18 বছর। তরুণ বয়সটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এটা এই সময়ে যদি সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় তাহলে একজন ব্যক্তি ভবিষ্যতে সফল হতে পারেন। আবার এই সময় সঠিক দিক নির্দেশনার অভাব এবং অন্যান্য বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এই সময় বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন সংঘটিত হয় সবার ক্ষেত্রে। তাই আমাদের সকলের উচিত হবে এই সময়টাতে নিজেকেও একটু সচেতন হতে হবে সব ক্ষেত্রে। আবার আশেপাশের সবাই, বন্ধু বান্ধব, শিক্ষক, বাবা মা, ভাই বোন, এদের সবাইকেও সচেতন হতে হবে যাতে এই সময়টা সে সঠিকভাবে পার করতে পারে এবং সে সঠিক দিক নির্দেশনা পায়। আচ্ছা, প্রথমে আসো তারুণ্যের বৈশিষ্ট্য। এই সময় বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখা যায়। যেমন প্রথমে আসো, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক পরিবর্তন ও যৌন পরিপক্কতা অর্জন। এই পরিপক্কতা অর্জনের বৈশিষ্ট্য স্বরূপ মেয়েদের ডিম্বকোষ, জরায়ু এবং অন্যান্য অঙ্গসমূহের বৃদ্ধি এবং পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি, শুক্রবাহী কোষসমূহের বৃদ্ধি ঘটে। এছাড়াও এক্ষেত্রে এইসব পরিবর্তনের সাথে সাথে উচ্চতা, ওজনের দ্রুত বৃদ্ধি ঘটে। তারপর আসো শিশুসুলভ বৈশিষ্ট্য বিলুপ্ত হয় এবং নতুন আচরণের বৈশিষ্ট্য মনোভাব পরিলক্ষিত হয়। অর্থাৎ এই সময়টাতে একজন মানুষ তার শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক, একজন পরিপূর্ণ নারী বা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বৈশিষ্ট্যে চলে আসতে শুরু করেন। সেক্ষেত্রে তার শৈশবকালে যেসব আচার আচরণ ছিল, কথাবার্তা বা তার চাল চলন বলো, তার সবকিছু প্রকাশভঙ্গি চেঞ্জ হয়ে একজন ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো হতে থাকে। আচ্ছা, এই সময়ে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় তা আমরা জেনে নেই। যেমন আবেগীয় পরিবর্তন, অত্যাধিক আবেগময়তা তার অন্যতম বৈশিষ্ট্য। এই সময় দেখবা আবেগটা অনেক বেশি কাজ করে। দেখা যাচ্ছে কারোর সাথে একটু মনোমালিন্য হলো বা একটু কথা কাটাকাটি হলো, খুব বেশি কষ্ট লাগছে, বা বাবা মা সামান্য একটা সহজ কথা বললো কিন্তু সেই সহজ কথাটা আমরা সহজভাবে নিতে পারছি না, খুব বেশি কষ্ট হচ্ছে যে না কেন মা আমার সাথে এমন কথা বললো, বাবা কেন আমার সাথে এরকম ব্যবহার করলো, আমার বড় ভাই বা আমার ছোট ভাইটা কেন এরকম আচরণ করলো। এসব কিন্তু অনেক সময় মনে হতে পারে। এটা এই বয়সে স্বাভাবিক, তবে আমাদের এই আচরণটা নিয়ন্ত্রণ করতে হবে যাতে সেটা খারাপ কোনো দিকে চলে না যায়। তারপরে নিজ সম্পর্কে নিশ্চিত ধারণা পোষণ। এই সময় খুব বেশি অনেকে আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে সব কাজ আমি নিজে একাই করতে পারবো। নিজের ক্ষমতা, যোগ্যতা সম্পর্কে খুব বেশি একটা নিজের মধ্যে একটা খুব বেশি বড় বড় একটা ভাব কাজ করতে পারে। অনেক সময় দেখা যায় অনভিজ্ঞতার কারণে সে প্রত্যাশা পূরণে নানা সমস্যা দেখা দেয়, ফলে সে অনেক বেশি কষ্ট পেয়ে থাকে। তবে আত্মবিশ্বাস থাকা ভালো কিছু কিছু ক্ষেত্রে। অতিরিক্ত বিশ্বাস না থেকে, যেমন স্বাভাবিক যে একটা আত্মবিশ্বাস, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে যে না, এই কাজটা আমি করতে পারবো। তারপর দেখো মূল্যবোধের পরিবর্তন ঘটে। স্বাধীনভাবে ছোটবেলায় যেরকম মূল্যবোধ একরকম ছিল, এক্ষেত্রে সে একটু যখন বড় হয়
তখন সে কিন্তু তার সেই ধারণাটাকে ছোটবেলায় যেরকম কথা, যে কোনো কথা সবাই যখন বললো তখন খুব সহজে সেটা বিশ্বাস করে ফেলতো, কিন্তু এই বয়সে এসে সে কিন্তু নিজের মূল্যবোধটাকে যাচাই করার চেষ্টা করে যে না, এই কথাটা সে বলেছিল, এটার সাথে আমি মিলিয়ে দেখি তো সত্যি এরকম হয় কিনা। তখন কিন্তু তার মধ্যে একটা বিচার বিশ্লেষণ ক্ষমতা বেড়ে যায়। সে তখন নিজের ভাবে একটা মতামত দেওয়ার চেষ্টা করে। স্বাধীনভাবে চলার ক্ষেত্রে দায়িত্ব গ্রহণে পরস্পর বিরোধী মনোভাব দেখা যায়। নিজেকে স্বাধীন মনে করে কোনো সমস্যা সমাধানে বড়দের হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। কোনো সমস্যা সমাধানে সে বড়দের মতামতটা সে নিতে পারে না। সে এই বয়সে সবাই মনে করে যে আমি একাই সে কাজটা করতে পারবো। এই সময় আত্মপরিচিতি অর্জন করে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো প্রতিক্রিয়া করার অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। তরুণ বয়স সম্পর্কে সমাজের নেতিবাচক প্রচলিত ধারণা, যেমন অবাস্তব চিন্তা, এই সময় মানুষ অবাস্তব চিন্তা করে, নীতিবোধের অভাব দেখা দেয় ও সহানুভূতিহীন মনোভাবের কারণে বড়দের সাথে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এক্ষেত্রে স্বাভাবিক একটা অবস্থার সৃষ্টি হয়। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বাবা মার সাথে খুব বেশি, কোনো কোনো পরিবারে বাবা মার সাথে এই দ্বন্দ্বটা খুব বেশি খারাপ পর্যায়ে চলে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় বাবা মার সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেক্ষেত্রে এই সমস্যা খুব সহজে সমাধান করা যায়। শৈশবে মা বাবা অভিভাবকরা সকল সমস্যার সমাধান করে দেন, কিন্তু তরুণ বয়সে নিজেদের স্বাধীন মনে করায় অভিভাবকের সাহায্য প্রত্যাখ্যান করে এবং সমস্যার সম্মুখীন হয়ে আত্মাভিমানে বিপর্যস্ত হয়। তরুণ বয়সের প্রথম দিকে দলের প্রতি একাত্মতা প্রদর্শন করে, শেষের দিকে আত্মপরিচিতি সম্পর্কে সচেতন হয়। অর্থাৎ এই বয়সের প্রথম দিকে সবাই একটা দলের মধ্যে থাকতে খুব বেশি পছন্দ করে। একই রকম তারা আচার আচরণ, কথাবার্তা, তাদের চালচলনটা অনেক বেশি দলগত হয়। তারা একই রকম আচরণ করতে পছন্দ করে। তবে এই বয়সের শেষ পর্যায়ে কিন্তু মানুষ যখন যার যার পড়াশোনা আলাদা হয়ে যায়, দেখা যাচ্ছে এক একজন এক ইউনিভার্সিটি, মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যাচ্ছে, তাদের নিজেদের মধ্যে একটা আলাদা পরিচিতি গঠনের প্রবণতা তৈরি হয়ে যায়। তরুণদের মধ্যে যারা আত্মবিশ্বাস অর্জন করে, অন্যের কাছে মাথা নত করে না, তারা পুরাতনকে ভেঙে নতুন জাগরণের পথে অগ্রসর হয়। আর যারা বিপরীতমুখী হয়, তারা অন্যের দিকে পা বাড়ায় এবং তারা নিজে ধ্বংস হয়। তাদের দ্বারা পরিবার ও সমাজ কলুষিত হয়, অবক্ষয় দেখা দেয়। তারপর আসো বিকাশমূলক কার্যাবলী। আচ্ছা, বিকাশ হচ্ছে একটা গুণগত পরিবর্তন, যেটা আমরা এটা সরাসরি পরিমাপ করা যাবে না, একমাত্র এই ছাড়াটা আর কোনো কিছু পরিমাপ করা যায় না। তবে আমরা চোখে দেখে সেটা কিন্তু অনেকটাই আমরা অনুভূতির সাহায্যে সেটা গ্রহণ করতে পারি বা বুঝতে পারি। তবে এক এক জীবনের বিভিন্ন স্তর বা পর্যায়ে বিকাশমূলক কার্যাবলীগুলো এক এক রকম হয়ে থাকে। তরুণ বয়সেও কার্যাবলীগুলো বিভিন্ন রকম হয়। সেগুলো কিরূপ আমরা একটু জেনে নিই। যেমন এই বয়সে সমবয়সী ছেলে মেয়ে একত্রে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করে, নারী পুরুষ হিসেবে সামাজিক ভূমিকা পালন করে। অর্থাৎ যে আমরা একটা পর্যায়ে পার করে আসছি শৈশবকাল, তখন দেখা যাচ্ছে ছেলে মেয়ের অতটা পার্থক্য থাকছে না, আমরা সবাই একসাথে মিশছি, আমাদের আলাদা কোনো সেরকম কোনো বাধা থাকছে না। তবে এই বয়সে আমরা একটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী যেভাবে এরকম আচরণ করে, আমরা সেভাবে আলাদা আলাদা থেকে আমরা সামাজিক ভূমিকা পালন করি। নিজের দৈহিক গঠন স্বীকার করে নিয়ে দৈহিক শক্তির যথার্থ ব্যবহার করতে শিখে। বাবা মা ও বয়স্কদের অযাচিত আদর, ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করতে শিখে। অর্থাৎ বাবা মা খুব বেশি কেয়ারিং হলে দেখা যাচ্ছে অনেক বাচ্চা সেটা গ্রহণ করতে চায় না, যে বন্ধু বান্ধবের সামনে বাবা মা সে আগের মতো শৈশবের যেরকম আদর করতো সেই আদরটা তারা অনেকটা গ্রহণ করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে আর সবাই আমাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর মতো তাকে যেন দেখতে পায়, সেটা সে আশা করে। অর্থ উপার্জনের উপযুক্ত বৃত্তি গ্রহণের প্রস্তুতি নেয়। বিবাহ ও পরিবার প্রতিপালনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। নিজেকে পরিচালিত করার জন্য একটি নীতিমালা উদ্ভাবন ও একটি আদর্শ গ্রহণ। তখন সেই ব্যক্তিটার মধ্যে তরুণ বয়সে একটা নিজস্ব আদর্শ বোধ জাগ্রত হয়। তারপর আসো ব্যক্তিত্বের পরিবর্তন। একজন ব্যক্তির, আমরা প্রত্যেকটা মানুষে আলাদা আলাদা ব্যক্তিত্বের অধিকারী। আমাদের কথাবার্তা, আচার আচরণ, উঠা বসা সবকিছুর মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পায়। প্রত্যেকটা মানুষের আচরণগতভাবে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ এই বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তার ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়, ব্যক্তিকে স্বতন্ত্রতা দান করে। অর্থাৎ এই ব্যক্তিত্বটাই কিন্তু আমাদেরকে একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষকে আলাদা
করে তোলে। আমরা এই বয়সে একটা শৈশবে যখন আমরা ছোট ছিলাম সেই বয়সেতে আমরা ব্যক্তিত্ব সম্পর্কে অতটা সচেতন ছিলাম না, তবে এই তরুণ বয়সে এসে আমরা যার যার নিজের একটা আলাদা ব্যক্তিত্ব গঠনে সচেষ্ট হয়ে উঠি। সেটা কিভাবে হতে পারে দেখো, তরুণ বয়সে সমবয়সী বন্ধুদের সাথে সামঞ্জস্য বিধানের জন্য নিজেকে সংস্কার করে। তরুণ তরুণী নিজ লিঙ্গভুক্ত অথবা বিপরীত লিঙ্গের সঙ্গীদের কাছে কোন কোন গুণ প্রশংসিত হবে তা বুঝতে পারে এবং সেভাবে নিজেকে সংস্কার করার চেষ্টা করে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা বন্ধু বান্ধব আমাদের নিজেদের সার্কেলে বা অন্যান্য সার্কেলে সবাই কোন জিনিসটা বেশি পছন্দ করছে, আমার কিভাবে কথাটা পছন্দ করছে, আমার পোশাক আশাক কিরকম পছন্দ করছে, সেটা দেখে এসে সেরকম ভাবে নিজেকে উপস্থাপন করতে চায় যাতে সবাই তার প্রতি একটা আলাদা ভালো একটা মনোভাব পোষণ করে। অনেক তরুণ তরুণী আদর্শ ব্যক্তিত্ব হিসেবে দলীয় আচরণের মানকে গ্রহণ করে এবং সে মানদণ্ডের পরিপ্রেক্ষিতে নিজের ব্যক্তিত্ব মূল্যায়ন করে। তবে শৈশবের স্থায়ী বৈশিষ্ট্য সমূহের সমন্বয়ে এই সময় ব্যক্তিত্বের পরিবর্তন ও বিকাশ ঘটে। সামাজিক পরিবেশের মধ্যে ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে। পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে গিয়ে পরিণত আবেগ, প্রত্যাশিত সামাজিক আচরণ ও সহনশীলতা লক্ষ্য করা যায়। এতে আত্মধারণা দৃঢ় হয়। দলের স্বীকৃতি অর্জনে ব্যর্থ হলে স্বাভাবিকভাবেই সে মনটা খারাপ হয়ে যায়, হীনমন্যতা ভোগে, ফলে ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ ঘটে না। দৈহিক আকর্ষণ ব্যক্তিত্বের প্রতি অনুকূল মনোভাব সৃষ্টি করে, ফলে সামাজিক স্বীকৃতি আরো বৃদ্ধি পায়। আদর্শ হিসেবে পরিবারের বা পরিবারের বাইরে একজন ব্যক্তিকে অনুসরণ করে এবং তার মতো হতে চায়। অনেক ক্ষেত্রে বাচ্চারা বা এই বয়সে দেখা যায় কোন একজন ব্যক্তিকে সে পরিবারের ভিতরে হতে পারে বা বাইরে হতে পারে, তাকে খুব বেশি অনুকরণ করে এবং তার মতোই হতে চায়, তার ব্যক্তিত্বকে গ্রহণ করতে চেষ্টা করে। এই সময় সৃজনশীলতার প্রকাশ খুব বেশি দেখা যায় আত্মধারণার উপর অনুকূল, যেটা আত্মধারণার উপর অনুকূল প্রভাব ফেলে। নিজেকে যারা অধিক যোগ্য হিসেবে প্রকাশ করতে পারে তাদের আত্মসন্তুষ্টি আত্মবিশ্বাস সুদৃঢ় হয়, তারা জীবনে প্রতিষ্ঠা পায়। বংশগতি, পারিবারিক ও সামাজিক পরিবেশ ব্যক্তিত্ব গঠনে মুখ্য ভূমিকা পালন করে। বংশগতি থেকে প্রাপ্ত শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য সমাজের সাথে মিথস্ক্রিয়া ফলে ব্যক্তিত্ব গড়ে ওঠে। বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, আত্মসচেতনতা, নৈতিকতা, বিবেক, দায়িত্বশীলতা, সহিষ্ণুতা, মূল্যবোধ, চারিত্রিক দৃঢ়তা তারুণ্যের ব্যক্তিত্বকে সুপ্রতিষ্ঠিত করে। তারুণ্যের বিপত্তি। এরপর দেখো এই বয়সে কি কি বিপত্তি দেখা দিতে পারে। প্রথমে আসো শারীরিক বিপত্তি। অনেক সময় শারীরিক অসুস্থতা খুব মোটা বা খুব ক্ষীণ স্বাস্থ্য বিপত্তি সৃষ্টি করে। এই বয়সে অনেক ছেলে মেয়েকে আগোছালো শ্রীহীন জীবনযাপন করতে দেখা যায়। দৈহিক সৌন্দর্য তরুণ বয়সের ঐশ্বর্য, সুন্দর চেহারা ও দৈহিক কাঠামো দাম্ভিকতার জন্ম দেয়। অনেক সময় দেখা যায় এই বয়সে এসে হঠাৎ করে কেউ কেউ নিজের প্রতি খুব উদাসীন একটা ভাব চলে আসে, দেখা যায় নিজের যত্ন সেরকম ভাবে নেয় না। আবার কেউ কেউ দেখা যায় অনেক বেশি যত্নশীল হয়ে পড়ে এবং নিজের অনেকের এই বয়সে এসে দেখা যাচ্ছে নিজের রূপ চেহারার প্রতি অনেকটা দাম্ভিক ভাব, একটা অহংকার ভাব চলে আসে। তারপর দেখো মানসিক বিপত্তি। অপরিপক্ক আচরণ বা বিলম্বিত পরিপক্কতা, দীর্ঘদিন পরনির্ভরশীলতা তরুণ বয়সে মানসিক বিপত্তির সৃষ্টি করে। সামাজিক বিপত্তি, সমবয়সীদের সাথে আচরণের অক্ষমতা, দলীয় স্বীকৃতির অভাব, নিজেদের মর্যাদার বিষয়ে অনিশ্চয়তা ইত্যাদি বিষয়ে সামাজিক বিপত্তির সৃষ্টি করে। অপরিপক্ক যে সকল সামাজিক আচরণ বিপত্তির সৃষ্টি করে তা হলো অন্যকে তুচ্ছ মনে করা, গর্ব করা, অন্যের বিপদে আনন্দ প্রকাশ, অপরিচিত ভাষায় কথা বলা, অপসংস্কৃতি লালন ইত্যাদি। তারপর আসে নৈতিক বিপত্তি। প্রতিকূল পরিবেশের কারণে ও আদর্শ নীতিবোধের অভাবে তরুণদের অপরাধমূলক আচরণ করতে দেখা যায়, যেমন চুরি করা, মিথ্যা বলা, মাদকাসক্তি ইত্যাদি। তারপর আসে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্কের অভাব। অনেক সময় দেখা যায় এক্ষেত্রে এই বয়সে এসে হঠাৎ করে তার নিজের দৈহিক এবং মানসিক দৈহিক পরিবর্তনে সে এতটা বিচলিত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় এই সময় অনেকটা মেজাজ খিটখিটে হয়ে থাকে, আশেপাশে অনেক সময় নিজেকে কাউকে ভালো লাগে না, নিজের একা একা থাকতে ভালো লাগে, এইসব জিনিসটা অনেক সময় পরিবারের অনেকে পছন্দ করে না বা তাদের সাথে দেখা যায় মতের অমিল দেখা দেয়। বা এই যে অনেক আগে বললাম যে দেখা যাচ্ছে বাবা মা সে শৈশবকালে বাবা মার কাছে তো সব সন্তানই সব সময় ছোট থাকে,
তো দেখা যাচ্ছে এই বয়সে এসে যখন বাবা মা তাদেরকে খুব বেশি কেয়ার করছে, আদর যত্ন করছে, বাচ্চাটা সেটা গ্রহণ করতে পারছে না। তখন দেখা যাচ্ছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে সে নিজেকে একজন বড় প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে দেখাতে চাইছে, কিন্তু যখন বাবা মা তাকে সেরকম আগের মতো শৈশবকালের মতো আচরণ করছে, কেয়ারিং করছে, তখন সে সেই জিনিসটা গ্রহণ করতে পারছে না। এর ফলে বাবা মার সাথে তার একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আবার কোনো কোনো ডিসিশন সে তার নিজের মতো নিতে চাচ্ছে, খুব স্বাধীন চেতা হতে চাচ্ছে, যে অন্যান্য বন্ধু বান্ধবের মতো সে কেন স্বাধীন না, সে কেন ইচ্ছে হলে বের হতে পারছে না, যে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছে না। এই সম্পর্কে তার বাবা মার সাথে যদি মতের অমিল হয়, দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের বাবা মা এটা গ্রহণ করছে, তার বাবা মা কেন গ্রহণ করছে না, বা তাকে কেন পারমিশন দিচ্ছে না, এইসব কারণে অনেক সময় পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। আবার এই সময় যদি বাবা মার মধ্যে সম্পর্ক দেখা যাচ্ছে খুব একটা ভালো না হয়, এটাও কিন্তু এই বয়সে মানুষের জীবন গঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে বাবা মার সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ হয়, খুব ভালো সম্পর্ক হয়, এই বয়সে কিন্তু বাচ্চারা অনেক কিছুই একটু বুঝতে শিখে। শৈশবে যেটা সে বুঝতো না, এই বয়সে সে ধীরে ধীরে বুঝতে পারে যে না, বাবা মার মধ্যে সম্পর্কটা যেটা দেখে এসেছে সেটা স্বাভাবিক না, একটু অন্যরকম। তখন সে কিন্তু একটু নিরাপত্তাহীনতায় ভোগে, যে না, যদি বাবা মার মধ্যে কিছু খারাপ কিছু হয়ে যায় তখন আমার কি হবে। তখন এই সময় সে তার জীবন গঠনের ক্ষেত্রে অনেকটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এবং সে সঠিকভাবে তার জীবনটাকে তার লক্ষ্যটাও নির্দিষ্ট করতে পারে না, আবার সেই লক্ষ্যে পৌঁছাতে তার অনেক সমস্যার সৃষ্টি হয়। তবে যদি বাবা মার নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকে এবং সন্তানের সাথে তাদের যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, ভালো সম্পর্ক হয়, সেক্ষেত্রে কিন্তু এই অস্থির সময়টা সহজে সে কাটিয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে সে তার নির্দিষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারে। আচ্ছা, তারপর আসো তারুণ্যের আবেগ। আগে বলেছি এটা খুব একটা আবেগময় একটা সময়, তরুণ বয়সটা। এই সময় খুব সহজে দেখা যায় মন খারাপ হয়ে যায়, আবার খুব সহজে দেখা যাচ্ছে হালকা একটু বন্ধুদের সাথে টাইম পাস করলে সামান্য খুব খুশিতে খুব অনেক বেশি আনন্দ লাগছে। আচ্ছা, তারুণ সম্পর্কে একটা ধারণা প্রচলিত আছে যে তারুণ্য হচ্ছে ঝড় ঝঞ্ঝার বয়স, মানসিক পীড়ন ও বিপর্যয়ের সময়। এ বয়সে প্রথম পর্যায়ে ছেলে মেয়েদের দৈহিক পরিবর্তনের ফলে আবেগ প্রকাশের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। তবে অতিরিক্ত আবেগের কারণ হিসেবে শুধু দৈহিক পরিবর্তনকে দায়ী করা যায় না, পারিপার্শ্বিক অন্যান্য কারণের পেছনে দায়ী। প্রতিকূল পারিবারিক ও সামাজিক পরিস্থিতি অনেক সংকটের সৃষ্টি করে। অনুকূল পরিবেশে আবেগের সুষ্ঠু বিকাশ হয়। প্রতিকূল পরিবেশে লালিত শিশু হীনমন্যতায় ভোগে বা অপরাধ প্রবণ হয়। কখনো কখনো অনেকের আবেগের ভারসাম্য নষ্ট হয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় এসব বয়সে অনেকে খুব সহজে উত্তেজিত হয়ে যায় এবং নিজেদের আবেগময় অনুভূতি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে আবেগে ফেটে পড়ে। তারুণ্যের দ্বিতীয় পর্যায়ে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। অর্থাৎ প্রথম পর্যায়ে এই বয়সে এসে দেখা যাচ্ছে আবেগটা নিয়ন্ত্রণ করতে পারছে না, খুব সহজে রেগে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না। কিন্তু শেষের দিকে এসে যখন সে লাস্ট পর্যায়ে আসছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সমাজে আত্মপ্রকাশ করছে, তখন তার মধ্যে এইসব আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা একটা ধীরে ধীরে অর্জিত হয়। অনেক সময় হঠাৎ হঠাৎ বিশেষ বিশেষ কারণে সে রেগে যায়, আবার কোনো কারণে খুব খুশি হয়ে যায়। রেগে গেলে তরুণ তরুণীরা চেঁচামেচি করা ছাড়াও অভিমান করে, ফলে অনেক সময় কথা বলতে চায় না, অথবা ক্রোধ উদ্রেককারী ব্যক্তিদের তীব্র সমালোচনা করে। এক্ষেত্রে যেহেতু এরকম সমস্যার সৃষ্টি হয় আমরা জেনে গেলাম, এখন আমাদের উচিত হবে আমাদের নিজেদের, বা তোমরা যখন পার করে আসছো, একটা সময় পার করে যাবা, নিজেদের ছোট ভাই বোন বা এক সময় নিজেরাও বাবা মা হবা, তখন কিন্তু এসব জানার ফলে তোমাদের কিরকম আচরণ করা উচিত সেটা জানতে পারবা। যে না, কেউ একজন তোমার ছোট ভাই বা বোন হঠাৎ করে খুব বেশি রেগে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা তার বয়সের কারণে হতে পারে। তখন আমাদের উচিত হবে সেই সময়টাকে সঠিকভাবে আলোচনার মাধ্যমে বা সঠিকভাবে একটু সময় দেয়। যে দেখা গেল কাউকে একটা কোনো কিছু কথা বলা হলো, সে খুব রেগে যাচ্ছে, তখন আমাদের কি উচিত হবে, তার সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে তাকে একটু কিছু সময় দেয়া, যাতে সে নিজের ভুলটা বুঝতে পারে। তারপর তাকে আমরা যখন আসবে দেখা যাচ্ছে সে নিজে থেকে সরি বলছে, বা একটা সময় যদি সে তখন বুঝতে না পারে তাকে ভালো মতো বোঝানো যায়। কিন্তু যখন সে খুব বেশি উত্তেজিত হবে, তখন সে কথাটাকে আর না বাড়ানোই ভালো কাজ হবে।
আবার তোমাদের উচিত হবে না যে খুব বেশি রাগারাগি চিৎকার চেঁচামেচি করা। এটাও কিন্তু তোমরা এখন যেহেতু জেনে ফেলছো, এখন তোমাদের উচিত হবে সেটা যে না, এটা আমাদের বয়সের যদি সমস্যা হয় তাহলে আমাদের এটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা একটা বয়সের কারণে হতে পারে, কিন্তু আমাদের উচিত হবে না এই সময় বাবা মার সাথে ভাই বোনের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করা। যে একটা সময় এখন আমি চুপ করে থাকি, এই কথাটা বলছে হয়তো বাবা মা আমাকে বললে কথাটা, বা ছোট ভাই বোন বা বড় ভাই বোন কথাটা বলে ফেলছে, একটু আমি ওয়েট করি, নিজের মাথাটাকে একটু চিন্তা করার সুযোগ দিই, একটু কিছুক্ষণ ওয়েট করো, চুপচাপ বসে থাকো, দেখবে একসময় কিন্তু রাগটা পড়ে যাবে আর ধীরে ধীরে সম্পর্কটা ভালো হয়ে যাবে। কিন্তু যখন দেখা যাচ্ছে নিজের মেজাজটা ভালো নেই বা বাবা মাও অতটা এই পর্যায়ে নেই, তখন কথা না বাড়িয়ে একটু সময় নেওয়া দুপক্ষেরই কিন্তু জন্য ভালো হবে এবং আমাদের সম্পর্কটাও ভালো থাকবে। পরিবেশ টরিবেশ সবকিছু ভালো থাকলে আমাদের পড়াশোনাও ভালো যাবে। আবার একসময় আমরা নিজেদের যে একটা লক্ষ্য ছিল সেটাও কিন্তু আমরা খুব সহজে অর্জন করতে পারবো। এরপর আসো সামাজিক অভিযোজন। আমাদের শৈশবকালটা কিন্তু আমাদের সামাজিক অভিযোজনটা অতটা ছিল না। আমাদের কিন্তু গণ্ডিটা খুব বলতে গেলে একটু ছোট ছিল, গণ্ডিটা খুব ছোট ছিল, যে আমরা দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছি, আমাদের বন্ধু বান্ধব ওই পর্যন্তই, বা আমরা পাড়া প্রতিবেশী 2-3 জন বন্ধু বান্ধব ফ্রেন্ড সমবয়সী একই স্কুলে যাচ্ছি, বা পাশাপাশি স্কুলে গেলেও যাচ্ছি, বা কাজিন টাজিন, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা যখন তরুণ বয়সে এসে উপনীত হচ্ছি, তখন কিন্তু আমাদের সামাজিকতাটা, সমাজটা আরো বেশি বিস্তৃত হয়ে যাচ্ছে। আমরা অন্যান্য ব্যক্তি বলো বা ভার্সিটি বলো বা কলেজ বলো বা অন্যান্য যখন আমরা পড়ছি, আমাদের কিন্তু শুধুমাত্র নিজেদের ক্লাসের না, আরো অনেক সমাজের অন্যান্য আরো অনেক ব্যক্তিদের সাথে আমাদেরকে মিশতে হচ্ছে। এ সময় অভিযোজন অর্থাৎ আমি যে নতুন পরিবেশটাতে আসছি সেটার সাথে আমাকে খাপ খাইয়ে নিতে হবে। আমি যদি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কিন্তু আমার এই নতুন পরিবেশের সাথে আমাকে খাপ খাইয়ে নিতে হবে। তখন কিন্তু এই তরুণ বয়সে বিভিন্ন অভিযোজন দেখা দিবে। সেটা কিরূপ আমাদের অভিযোজনের দরকার হয় দেখো। ফার্স্ট হচ্ছে সমবয়সী দলের প্রভাব। তরুণ বয়সের ছেলেমেয়েরা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য দিনের অধিকাংশ সময় কাটায় গৃহের বাইরে শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধুদের সাথে। সে কারণে তাদের মনোভাব, কথাবার্তা, আগ্রহ, আচরণের উপর পরিবারের চেয়ে সমবয়সী দলের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে এই জন্য দেখবা সাধারণত দেখা যাচ্ছে 2 রকম পরিবার থেকে 2 জন ব্যক্তি যখন একসাথে আসে বা তারা দল গঠন করে, সাধারণত দেখা যাচ্ছে যে একজন ভদ্র ফ্যামিলি, ভালো ফ্যামিলির একজন ব্যক্তি এসেও যদি একটু অন্যরকম ফ্যামিলির সাথে মেশা শুরু করে, এতে কথাবার্তায় আচার আচরণে দেখবা তার প্রভাবটা পরিলক্ষিত হয়। অনেক ক্ষেত্রে এটা পজিটিভ দিকে যায়, কেউ ভালো জিনিসটা গ্রহণ করছে। দেখা যাচ্ছে অনেক সময় কিছু বাজে কথা সে শিখে যাচ্ছে, সেটা তার কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যেটা সে পরিবার থেকে শিখে নাই। তার ওই যে নতুন যে দলটা তৈরি হলো, সেই দল থেকে সে কিছু কিছু কথা শিখে গেল, এটা তার শিখেছে, কিন্তু খারাপ যে প্রভাবটা ফেলছে এটা তার দলের কারণে হচ্ছে, সেটা কিন্তু তার পরিবার থেকে সে পায়নি। আবার অনেক ভালো ভালো জিনিস সে দেখা যাচ্ছে একটা কম সচ্ছল বা কম থেকে পরিস্থিতি বা অবস্থা থেকে সে একটা ভালো কিছু শিখে যাওয়ার ফলে সে কিন্তু তার নিজের জীবনে সে ভালো জিনিসটা প্রয়োগ করতে পারে। আচ্ছা, এক্ষেত্রে ভালো জিনিসও যেমন কিছু আছে, খারাপ জিনিসও হতে পারে। যেমন মদ্যপান, মাদক দ্রব্য সেবন, ধূমপানের প্রতি তারা যে মনোভাব পোষণ করে, তার দলের কখনো এসে কোনো আগ্রহ প্রকাশ করতে না, কিন্তু তার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে বলছে যে একটু টেস্ট করে দেখ, সে কারণে ধীরে ধীরে সেটা দেখা যাচ্ছে নেশায় পরিণত হচ্ছে। এই জন্য আমাদের উচিত হবে, বন্ধু আমরা যখন নির্বাচন করব, আমাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেসব বন্ধুকে দেখবা ক্লাসের অন্যরা অপছন্দ করছে, শিক্ষকরা অপছন্দ করছে, বা বাবা মা এদের সাথে বন্ধুত্ব করলে আমার প্রতি রাগ করবে, এটা কিন্তু তাদেরকে অবশ্যই সবসময় অ্যাভয়েড করবা, কারণ এরা জীবনে কখনোই তোমার জন্য ভালো হবে না। এই সময় তুমি এমন বন্ধু নির্বাচন করবা যার সাথে তোমার মনের মিল হয়, তোমার পড়াশোনার সুবিধা হবে, এরকম বন্ধু নির্বাচন করবা, এবং যে কখনো তোমাকে খারাপ কোনো কাজে আগ্রহ দিবে না, বরং তোমাকে সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবে, এসব বন্ধু জীবনে গ্রহণ করবা। তাহলে জীবনে ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবে। আর যেসব বন্ধু দেখবা খারাপ অভ্যাসের দিকে নিয়ে যাবে, এদেরকে সবসময় অ্যাভয়েড করবে। তারপর দেখো সামাজিক আচরণ পরিবর্তন।
তারুণ্য ছেলেমেয়েদের সামাজিক মনোভাব ও আচরণের সবচেয়ে বড় উল্লেখযোগ্য পরিবর্তন হলো পারস্পরিক আকর্ষণ। এ সময় তাদের মধ্যে শৈশবকালীন বিদ্বেষপূর্ণ মনোভাবের পরিবর্তন হয়, ফলে তারা একে অপরকে সঙ্গী হিসেবে পেতে চায়। এই সময় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে তরুণদের সামাজিক অন্তর্দৃষ্টি উন্নত হয়। তরুণরা যত বেশি সামাজিক কর্মকাণ্ড যেমন নৃত্য, গান, আড্ডা, খেলাধুলায় অংশগ্রহণ করে, তাদের সামাজিক নৈপুণ্য অর্জনের ক্ষমতা তত বেশি থাকে, সামাজিক অভিযোজন সহজতর করে। নতুন সামাজিক দল গঠন। নতুন সামাজিক দল গঠন। শৈশবের ছেলেমেয়েরা যে দল গঠন করে তারুণ্যে তা ভেঙে যায়। তারুণ্যের শেষ দিকে পরিশ্রম সাপেক্ষ খেলাধুলার প্রতি আগ্রহ কমে যায়। এর পরিবর্তে কম পরিশ্রম সাথে খেলাধুলা এবং নিয়মমাফিক সামাজিক কর্মকাণ্ড করতে পছন্দ করে। সে কারণে এই বছর নতুন দল গঠিত হবে। সাধারণত ছেলেদের দলের আকৃতি বড় হয়, আর মেয়েদের দলের আকৃতি ছোট ও দৃঢ় হয়, এবং দল গঠনের উদ্দেশ্য কর্মপন্থা সঠিকভাবে বোঝা যায়। তারপর আসো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে নতুন মূল্যবোধের উদ্ভব। একই স্কুলে কিংবা একই এলাকায় বসবাস করার মধ্যে দিয়ে সান্নিধ্য বৃদ্ধি পায়। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু তারুণ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব তখনই গড়ে ওঠে যখন পরস্পরের আগ্রহ ও মূল্যবোধের মধ্যে সাদৃশ্য থাকে, একে অন্যকে বুঝতে পারে ও একে অন্যের সান্নিধ্যে নিরাপদ বোধ করে। অর্থাৎ ছোটবেলায় কিন্তু আমরা বন্ধু বান্ধব তৈরি করতাম যে আশেপাশে যারা আছে এদেরকে নিয়ে। দেখা যাচ্ছে স্কুলে আমরা একই স্কুলে যারা পড়ি, পাশাপাশি বাড়িতে থেকে এদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, যে না আমরা স্কুলে একসাথে যাই, বসি একসাথে, আবার ফিরেও আসি একসাথে। এদের মধ্যে বন্ধুত্বটা তৈরি হয় বেশি এই বয়সে। কিন্তু যখন আমরা তরুণ বয়সে আসি তখন কিন্তু আমরা এই জিনিসটাকে প্রাধান্য দিই না। তখন আমরা প্রাধান্য দিই আমাদের মনের মিল, আমরা একই রকম চিন্তা ভাবনা করি কিনা, আমাদের পছন্দ একই রকম কিনা, এই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তারপর দেখো নেতা নির্বাচনের জন্য নতুন গুণাবলী নির্ধারণ। তরুণ তরুণীদের মধ্যে যে সমাজের কাছে নিজেদের পরিচয় তুলে ধরে এমন ব্যক্তিকে সকলে নেতা হিসেবে দেখতে পছন্দ করে। সে নেতা হবে উন্নত বুদ্ধিমত্তার অধিকারী, সবার প্রশংসা পাওয়ার যোগ্য এবং শ্রদ্ধার পাত্র। তরুণ নেতারা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার প্রচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতে পারে। পোশাক সচেতন তরুণ তরুণীদের কাছে নেতার আকর্ষণীয় চেহারা ও পোশাকের পারিপাট্য আবশ্যকীয় বিষয়। এছাড়াও নেতার বুদ্ধি, শিক্ষাগত যোগ্যতা ও পরিপক্কতার মাত্রা গড় মানের উপরে থাকতে হবে। নেতৃস্থানীয় তরুণ তরুণীর গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো তার ব্যক্তিত্ব। যেসব তরুণ তরুণী সুষ্ঠু পারিবারিক পরিবেশে বেড়ে ওঠে তাদের সামাজিক অভিযোজনা সুষ্ঠু হয়। তারা বন্ধুসুলভ, সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করে এবং সহজে সমবয়সী ও অন্য সকলকে আকর্ষণ করতে পারে। তারপর আসো আমরা নৈতিক আচরণের স্বরূপ। প্রতিটি সমাজে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী কিছু নির্দিষ্ট রীতিনীতি থাকে। নির্ধারিত এই সকল রীতিনীতি অনুযায়ী ভালো মন্দ, বিচার বুদ্ধি ও লোভ প্রতিহত করাই নৈতিকতা। সমবয়সী দলের ভালো মন্দের প্রতি জ্ঞান অর্জন, দলের প্রত্যাশা অনুযায়ী নিজের আচরণে পরিবর্তন আনা তারুণ্যের নৈতিক আচরণের প্রথম ধাপ। বড়দের নির্দেশনা, পরিচালনা এবং শাস্তির ভয় ছোটবেলায় যেভাবে নিজেদের আচরণ সংশোধন করতে শিখে সেভাবে প্রত্যাশিত আচরণ এ বয়সে করতে পারে না। এ সময় নৈতিক উন্নতির সাথে অন্য আরো একটি দিক অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা হলো চিন্তাধারা বৃদ্ধি। এই বয়সে তরুণরা সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে বিশ্লেষণ করে এবং সে অনুযায়ী সমাধানের উপায় খোঁজে। এই সময় ন্যায় অন্যায় সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পেতে থাকে এবং অন্যায় প্রতিরোধ করতে শিখে। আবার অনেকের মধ্যে নৈতিকতার সফল উত্তরণ ঘটে না, ফলে তারা অনেকে সামাজিকভাবে অস্বীকৃত নৈতিক ধারণা গঠন করে। তারুণ্যের নৈতিক আচরণের পরিবর্তনগুলো কিরকম হয় দেখো। এই সময় সমবয়সীদের প্রতি একটা আনুগত্য চলে আসে, একটি বিশেষ আদর্শ, তারা একটা বিশেষ আদর্শ অনুসরণ করে। এই সময় নতুনত্বকে সহজে গ্রহণ করার প্রবণতা থাকে, নৈতিকতা সম্পর্কে নতুন ধারণা লাভ করে, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা অর্জন করে এবং নৈতিক সমস্যা সমাধান করার যোগ্যতা অর্জন এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়। অন্যায় বোধের চেয়ে কাজের যথাযথতা সম্পর্কে অনেক বেশি শক্তিশালী হয় এবং পরবর্তী সময় ন্যায় প্রণীত বোধকে প্রাধান্য দেয়। নৈতিকতা চালিকা শক্তি হচ্ছে বিবেক। এই বিবেক মানুষের ভেতর থেকে জাগ্রত হয়, যেমন অন্যকে সাহায্য করা, অন্যের সুবিধা অসুবিধা লক্ষ্য করা, সহানুভূতি, সহমর্মিতা, স্নেহ ভালোবাসা ইত্যাদি আবেগ সুষ্ঠু নৈতিক আচরণে প্রকাশ ঘটায়। শিশুরা নৈতিক শিক্ষা পরিবার থেকে লাভ করে। পরিবার থেকে নৈতিকতার যে ভিত্তি রচিত হয় তার ধর্মীয় শিক্ষা, পরিবেশের প্রভাবিতা শানিত হয়। অর্থাৎ আমরা স্বাভাবিক যে নৈতিকতা এটা আমরা প্রথম লাভ করব পরিবার থেকে, তবে ধীরে ধীরে এই নৈতিকতার সাথে আরো যোগ হবে ধর্মীয় শিক্ষা, পরিবেশের প্রভাবিতা, আর আশেপাশের যে পরিবেশ সেটার মাধ্যমে এটা আবার একটু বিস্তৃত হবে। আর্থসামাজিক অবস্থার মানদণ্ড তরুণের নৈতিকতাকে প্রভাবিত করে। কিভাবে সেটা দেখো। মধ্যবিত্ত সমাজে তরুণদের মধ্যে ন্যায় অন্যায়ের সম্পর্কে ধারণা সুস্পষ্ট। এই ধারণাটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে সবচেয়ে ভালো থাকে। উচ্চবিত্ত তরুণদের মধ্যে ন্যায় অন্যায়ের কিছু নীতিবোধের অভাব থাকে।
নিম্ন আর্থ সামাজিক অবস্থা তরুণদের মধ্যে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের মধ্যে ন্যায় অন্যায় বোধ খুবই কম থাকে, ফলে তারা অপরাধ জগতে সহজে জড়িয়ে পড়ে। যারা নিম্নবিত্ত পরিবার, এসব ক্ষেত্রে দেখবেন নীতিবোধটা স্বাভাবিকভাবে খুব কম থাকে। দেখা যাচ্ছে অনেক সময় এদের বাবা মা আলাদা থাকছেন বা তাদের মধ্যে ঝগড়াঝাটি, আর্থিক অসচ্ছলতা সবসময় লেগেই থাকছে, ফলে তাদের মধ্যে কিন্তু একটা আর্থিক অসচ্ছলতার কারণে তাদের মধ্যে কিন্তু অনেক সময় তারা অন্যান্য বিভিন্ন খারাপ কাজে, বাবা মাও বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে চুরি, ছিনতাই, এসব কাজে লিপ্ত হওয়ার কারণে তার সেই ছোট বাচ্চাটার মধ্যে কিন্তু ন্যায় নীতিবোধটা বা ওই তরুণ বয়সে তার মধ্যেও কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে নিজের একটা ভালো পরিবেশে রাখার জন্য সে কিন্তু সেই ন্যায় নীতিবোধটা সেভাবে গ্রো করে না। এছাড়াও সে শিক্ষাটাও যেহেতু সেভাবে পাচ্ছে না, তার মধ্যে কিন্তু এই অভাবটা থেকে যাচ্ছে, ফলে তারা সহজে অপরাধ জগতে ছড়িয়ে পড়ে। নৈতিকতার বিকাশ সম্পর্কে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কোনো বয়সের ছেলের মধ্যে বিবেকের উন্মেষ আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। বিবেক হচ্ছে এমন একটি মানসিক ক্ষমতা যা বাইরের নিয়ন্ত্রণ মুক্ত। তরুণ তরুণীদের দলীয় স্বীকৃতি, জাগ্রত বিবেক, সৃজনশীলতা, বাস্তব অভিজ্ঞতা, অন্যায় কাজের জন্য অনুশোচনা করতে শিখলে আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। নৈতিক জীবনযাপন, অভিষ্ট লক্ষ্য, দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রম তরুণদের উন্নতি শিখরে পৌঁছে দিতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা নৈতিক আচরণের ক্ষেত্রে আমরা আমাদের বিবেকটাকে কাজে লাগাতে পারি। কোন একটা কাজ, বিবেক কিন্তু আমাদেরকে সবসময় ভালো একটা পথ দেখিয়ে থাকে, যে একটা কাজ আমি একটা মিথ্যে কথা বলতেছি, যে মিথ্যে কথাটা বলা কিন্তু আমার ঠিক হবে না, এটা কিন্তু সবসময় বিবেক পজিটিভ একটা নির্দেশনা দিয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সবসময় একটু খেয়াল রাখতে হবে, বিবেকের দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা এই কাজটা করলে আমার নিজের ভালো হবে কিনা, আমি নীতিগত ভাবে নিজে ভালো থাকবো কিনা, ভবিষ্যতে আমার জন্য এটা ভালো কাজ করবে কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি দেখা যায় যে না, জিনিসটা আমার নিজের কাছে মনে হচ্ছে কাজটা করা আমার উচিত হচ্ছে না, ভালো হচ্ছে না, সেটা আমাদেরকে বর্জন করতে হবে। আচ্ছা, চ্যাপ্টারটা যেহেতু বড়, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা সেকেন্ড পার্টে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়টা শেষ করব। আর এখানে এই পর্যায়ে আমাদের ফার্স্ট পার্টে আমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা এই পর্যন্ত যতটুকু করেছি এর মধ্যে যত ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে, এমসিকিউ আছে, আমরা এটা নিজেরা পড়ে নেব। আর আমাদের যে সৃজনশীল কোশ্চেন যেটা আছে সেটা আমরা শিখে নেব। আমরা ইনশাল্লাহ সেকেন্ড পার্টে আমরা এই অধ্যায়টা শেষ করব। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।